রাজনীতি করতে রাজকীয় মন দরকার জামায়াতে আমির। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী মির্জা ফখরুল। সংস্কারের নামে নির্বাচন পিছানোর কোনো মানে হয় না। পুঁজিবাজারে অস্থিরতার পেছনে কারা দায়ী জানালেন অর্থ উপদেষ্টা। আশ্বস্ত করছেই বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। রাজনীতি করতে হলে রাজকীয় মন দরকার জামায়াতে আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন। যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতি করেছেন তাদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলায়তনে জাতীয় কৃষিবিদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, রাজনীতি হলো দেশ ও মানুষের সেবার জায়গা, কিন্তু যারা রাজনীতিকে ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম হিসেবে দেখেন তাদের জন্য রাজনীতিতে কোনো জায়গা নেই। তরুণ প্রজন্ম এমন রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে। তিনি আরো বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর দেখা যাচ্ছে অনেকে নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বলছি, দেশের মানুষ ও আপনাদের আর চায় না। নতুন প্রজন্ম সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব খুঁজছে। তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, তারা ক্ষমতায় থেকে মেধার জেনোসাইড ঘটিয়েছে, সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশকে খুন, গুম ও ধর্ষণের চারণভূমিতে পরিণত করেছে। উন্নয়নের নামে জাতিকে ধোঁকা দেয়া হয়েছে। আয়নাঘরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমাকেও স্বৈরাচার সরকারের সময়ে 2 ঘন্টা আয়নাঘরে রাখা হয়েছিল। সেখানে অনেক গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছিল। তারা জানতো না যে তাদের পরিবার বেঁচে আছে কি না। তিনি বলেন, যুদ্ধাপরাধের নামে সাজানো নাটক করে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। জাতি একদিন এই মিথ্যাচারের আসল তথ্য জানতে পারবে। জামায়াত নেতাদের শতবার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, আমাদের দলের মন্ত্রীরা সরকারের অংশ হয়েও কোনো তবদির বা অনিয়ম মেনে নেননি। তাদের সব কর্মকাণ্ড আল্লাহর কাছে জবাবদিহি করার কথা মাথায় রেখে পরিচালিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন এএফবি সভাপতি ডক্টর এটিএম মাহবুব ইলাহি। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ মাসউদ ও ডক্টর মোশাররফ হোসেন সহ আরো অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্য পরস্পর বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ডক্টর ইউনূসের ভাষণে নির্বাচনের সময় একেবারে অস্পষ্ট, নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। তিনি ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। এমন মন্তব্য বিভ্রান্তি ছড়াবে। আমরা হতাশ হয়েছি। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। তিনি আরো বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা উচিত। আর অতি দ্রুত নির্বাচন সম্ভব ঘোষিত টাইমলাইন যৌক্তিক হয়নি। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় ফায়ার সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন, সংস্কার ও নির্বাচন আয়োজন নিয়ে সরকার কাজ করছে। নির্বাচনী রোডম্যাপ খুব স্পষ্ট দেয়া হয়েছে। চূড়ান্ত তারিখ কি সেটা নির্ভর করবে সংস্কারের উপর। প্রধান উপদেষ্টা একটা সময় দিয়েছেন। এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ কি হতে পারে? আপনি আশা করতে পারেন 2026 সালে 30 জুনের মধ্যে নির্বাচন হবে। এখন আপনি যদি বলেন মনোনয়ন দাখিলের সময় কবে, সেটা নির্বাচন কমিশন দেবে। অন্যদিকে গত 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের নির্বাচনের রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি বলেন, যদি অল্প কিছু সংস্কারের করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আর অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। ওটা তাকে বলা যায় 2025 সালের শেষ দিকে 2026 সালের প্রথম হার্ডের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। সংস্কারের নামে নির্বাচন পিছানোর কোনো মানে হয় না। সংস্কারের নামে নির্বাচন পিছানোর কোনো মানে হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ওদের কথাই চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। ওবায়দুল কাদের গণঅভ্যুত্থানের 3 মাস পর কিভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টা জানেন না, তাহলে জানেন কে? অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সংস্কারের নামে নির্বাচন পিছানোর কোনো মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনো লোকজন যাতে
সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করতে আবারও ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন ঝামেলা সৃষ্টি করবে, বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। দেশে অন্য ধর্মের মানুষ ভালো আছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এসব বলে কোনো লাভ নেই। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত সমান্তরালের নামে আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যাবেন, আমাদের দেশের গণতন্ত্রকেও হত্যা করবেন, এই দেশের বিরোধী দলকে জোর করে নির্বাচনে আনবেন, আর বিরোধিতা বিএনপির অবশ্য করবে। 2014 সালে হাসপাতালে হুসেইন মোহাম্মদ এরশাদের করুণ অবস্থা আমরা দেখেছি। 16 ডিসেম্বর অনুষ্ঠানে ওসমানী কেন আসলো না এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, তাকে কি আসলে আসতে দেয়া হয়নি? হেলিকপ্টারে আসলে কি খারাপ ছিল, নাকি পাকিস্তান আত্মসমর্পণ করার পর আধুনিক অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আপনারা সহযোগিতা করেছেন তাই আমরা কৃতজ্ঞ, কিন্তু পাকিস্তানের 500 টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন, তখন ইন্ডিয়ার 1 টাকার পাকিস্তানের 1 টাকা কত ছিল? এই সময় ভারতের প্রতি হুঁশিয়ারি জানিয়ে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বলল, মোদি কি বলল, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি 3 সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হতে পারে কিন্তু মনটা বড়। ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন আর কে ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে, একদিনের জন্য হলেও আয়না ঘরে যেতে হবে। আপনি যদি দেশনেত্রী খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিমউদ্দিন কবিরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমু, চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ। পুঁজিবাজারের অস্থিরতায় বিনিয়োগকারীদের দোষ নেই বলে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, আপনারা জেড ক্যাটাগরি শেয়ার কিনেছেন যার কোনো অস্তিত্ব নেই, অথচ এ শেয়ারে মহা আনন্দে কিনছেন। এগুলো কয়েকদিন পরই ওয়েস্ট পেপারের হিসেবে ব্যবহার হবে। আবার দেখা যায় শেয়ার প্রাইস কমে গেলে আন্দোলন করেন। আমি এর পক্ষে নই। তিনি বলেন, বিবিএস কে বলা হয়েছে তথ্য যা আছে তাই যেন প্রকাশ হয়, এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের কোনো পুঁজিবাজারের অবস্থাও একই রকমের। বিগত 15 বছরের তথ্য নিয়ে নানা বিভ্রান্ত রয়েছে। জানি অর্থ উপদেষ্টা বলেন, তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে, আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি। অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরো বলেন, আমরা কোনো পাওয়ার দেখাতে আসিনি, একটা দায়িত্ব নিয়ে এসেছি। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো করার চেষ্টা করেছি, যাতে করে ব্যবসায়ীরা এক স্থান থেকে সব তথ্য পান, তথ্যের জন্য তাদের 10 জায়গায় দৌড়াতে না হয়। ব্যাংকিং অ্যালমানাটের বোর্ড অব এডিটরসের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকিং অ্যালমানাক গ্রন্থের এক্সিকিউটর এডিটর সৈয়দ জিয়াউদ্দিন আহমেদ। এছাড়া অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আশ্বস্ত করছি, বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না প্রধান উপদেষ্টা। দেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ব্রিটিশ সাময়িক দি ইকোনমিক্সে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি। বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণেরা ধর্মনিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি তার একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী। স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দি ইকোনমিক্সে 2024 সালের বর্ষসেরা খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ সাময়িকী। 2025 সালে নির্বাচনের আয়োজনের পর কি করবেন এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এ কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করেছিলাম এবং তা উপভোগ করেছিলাম। আমি প্যারিসে ছিলাম, সেখান থেকে আমাকে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি সারা জীবন ধরে করেছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে, সুতরাং আমি আবার সেখানে ফিরে যাব যেটা আমার সারা বিশ্বে তৈরি করেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের উচিত তরুণ তরুণীদের প্রতি মনোযোগ দেওয়া, বিশেষ করে তরুণীদের উপর। তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া উচিত, যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। তাদের সুযোগ এসেছে এবং সক্ষমতাও রয়েছে। অভ্যন্তরের নেতৃত্ব
উত্তর দেওয়া 3 তরুণ বর্তমানে আমার ক্যাবিনেটে আছেন। তারা দুর্দান্ত কাজ করছে। এই তরুণেরা গত শতাব্দীর তরুণ নয়, তারা এই শতাব্দীর, তারা অন্যান্যদের মতোই সক্ষম।